একটা দেশ যা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল কিভাবে বিশ্বের শিল্প মানচিত্রে রাজত্ব করতে শুরু করল এর পেছনে রহস্যটা কি? আসলে উত্তরটা খুব সহজ, মাত্র একটা শব্দে: কোয়ালিটি বা গুণমান। চলুন আজ আমরা জাপানের সেই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্পটাই শুনব। একটা গল্প যা শুধু একটা দেশকে নয়, বরং পুরো বিশ্বের শিল্পকে নতুন করে ভাবতে শিখিয়েছিল। -80%। ভাবা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের প্রায় ৮০% শিল্প কারখানায় কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। প্রোডাকশন কমে গিয়ে দাঁড়িয়েছিল যুদ্ধের আগের মাত্র ১০%। তো এই যে সংখ্যাটা দেখছেন, এটা শুধু একটা ডেটা না, এটা আসলে ছাই থেকে উঠে দাঁড়ানোর এক অসাধারণ গল্পের শুরু। তো এই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্নটা প্রথম দেখিয়েছিলেন জেইইউএসের চেয়ারম্যান ইচিরো ইশিকাওয়া। ১৯৫০ সালে তিনি যা বলেছিলেন তার সারমর্ম হল, আমাদের এমন জিনিস বানাতে হবে যা দিয়ে আমরা বিশ্বের বাজারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। তিনি শুধু অর্থনীতি ঠিক করতে চাননি, চেয়েছিলেন সম্মান। তার এই কথাগুলোই ছিল সেই বিশাল লক্ষ্যের প্রথম ধাপ। আচ্ছা, এই পুরো জার্নিটা আমরা কয়েকটা ধাপে দেখব। প্রথমে থাকবে কিভাবে ধ্বংসস্তূপ থেকে সবটা শুরু হলো, তারপর কিভাবে আমেরিকান এক্সপার্টরা সাহায্য করতে এগিয়ে এলেন। এরপরে আমরা দেখব জাপান কিভাবে নিজেদের একটা ইউনিক রাস্তা তৈরি করল, আর সব শেষে কিভাবে তারা কোয়ালিটি দুনিয়ায় লিডার হয়ে উঠল। তো চলুন প্রথম অধ্যায়টা শুরু করি। ভাবুন তো, জাপানের হাতে তখন প্রাকৃতিক সম্পদ বলে কিছুই নেই। যা ছিল তা হল দেশের পরিশ্রমী মানুষ আর তাদের বুদ্ধি। তাই প্রথম কাজ ছিল শেখা আর নিজেদের গুছিয়ে নেওয়া। আর ঠিক এখান থেকেই জাপানের কোয়ালিটি রেভলিউশনের ভিতটা তৈরি হতে শুরু করে। এই যে দেখুন, এই বিপ্লবের প্রথম ইটগুলো কিন্তু এখানেই গাঁথা হয়েছিল। ১৯৪৫ আর ৪৬-এ জেএসএ আর জেইউএসের মতো অর্গানাইজেশন তৈরি হলো। এদের একটাই লক্ষ্য ছিল সারা দেশে কোয়ালিটি কন্ট্রোল বা কিউসির আইডিয়াটা ছড়িয়ে দেওয়া। আর ১৯৪৯ সালে যে প্রথম কিউসি সেমিনারটা হলো, ওটা ছিল একটা মাইলস্টোন। এই টাইমলাইনটা দেখলে পুরো গল্পটা একবারে পরিষ্কার হয়ে যায়, তাই না? কিভাবে কয়েকটা দশকে জাপান ধাপে ধাপে নিজেদেরকে তৈরি করেছে। এবার আমরা যাব দ্বিতীয় পর্বে। এই পর্বটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানেই বাইরের আইডিয়া এসে জাপানের শিল্পে যেন নতুন জীবন দিল। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় অধ্যায়ে। এই দশকে জাপান একটা দারুণ কাজ করল। নিজেদের ইন্ডাস্ট্রির ইঞ্জিনটাকে নতুন করে চালু করতে তারা ডেকে আনল আমেরিকান এক্সপার্টদের। আর তাদের কাছ থেকে পাওয়া জ্ঞানটাই কিন্তু জাপানের ভবিষ্যতের সাফল্যের দরজা খুলে দিয়েছিল। এই জার্নির একজন হিরো ছিলেন ডক্টর ডব্লিউ.ই. ডেমিং। ১৯৫০ সালে তিনি জাপানে এসে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল বা এসকিউসি এর সাথে পরিচয় করালেন। ওনার দেওয়া ডেমিং সাইকেলের আইডিয়াটা তো রীতিমতো গেম চেঞ্জার ছিল, যা দিয়ে সুরক্ষিত উন্নতি করা সম্ভব। পরে তার সম্মান জানাতে ডেমিং প্রাইজ চালু করা হয়, যা আজও কোয়ালিটির দুনিয়ায় ভীষণ সম্মানীয়। ডেমিংয়ের পর আরেকজন কিংবদন্তি এলেন, ডক্টর জে.এম. জুরান। ১৯৫৪ সালে এসে তিনি একটা একেবারে নতুন কথা বললেন। তিনি বলেন, কোয়ালিটি কন্ট্রোল শুধু ফ্যাক্টরির ফ্লোরের কাজ নয়, এটা পুরো বিজনেস ম্যানেজমেন্টের একটা অংশ। মানে কোয়ালিটি নিয়ে ভাবতে হবে টপ ম্যানেজমেন্টকেও। এটা ছিল একটা বিরাট শিফট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই দুজন গুরুর ফোকাসটা ছিল একটু আলাদা। ডেমিং জোর দিয়েছিলেন প্রসেসের ওপর, মানে কাজটা কিভাবে আরও ভালোভাবে করা যায়, আর জুরান জোর দিয়েছিলেন ম্যানেজমেন্টের উপর, মানে পুরো কোম্পানি কিভাবে কোয়ালিটিকে নিজেদের স্ট্র্যাটেজির অংশ বানাবে। এই দুটো আইডিয়া যখন একসাথে হলো, তখনই জাপানের জন্য একটা সলিড ফাউন্ডেশন তৈরি হয়ে গেল। এবার আমরা চলে এসেছি তৃতীয় অধ্যায়, আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। কারণ এখানে জাপান শুধু আমেরিকানদের আইডিয়া কপি করেনি, তারা সেই আইডিয়াগুলোকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে, নিজেদের কালচারের সাথে মিলিয়ে নিয়েছে। আর এভাবেই জন্ম হলো তাদের নিজেদের সিস্টেমের টোটাল কোয়ালিটি কন্ট্রোল বা টিকিউসি। এই যে দেখুন, সকল সদস্যের অংশগ্রহণে কিউসি, এই একটা কথাই সব বদলে দিল। এর মানে হলো কোয়ালিটি এখন আর শুধু কোয়ালিটি ম্যানেজারের কাজ না, কোম্পানির সিইও থেকে শুরু করে একদম ফ্যাক্টরির ফ্লোরের কর্মী পর্যন্ত কোয়ালিটি নিশ্চিত করাটা এখন সবার দায়িত্ব। এটা ছিল চিন্তাভাবনার দিক থেকে একটা বিপ্লব। আর এই আইডিয়াটাকে বাস্তবে নিয়ে আসার জন্য তৈরি হলো কিউসি সার্কেল।
কি অসাধারণ একটা কনসেপ্ট, তাই না? ভাবুন, কর্মীরাই ছোট ছোট গ্রুপ তৈরি করে নিজেদের কাজের সমস্যাগুলো খুঁজে বের করছে আর নিজেরাই তার সমাধান করছে। মানে যারা কাজটা করে তারাই সেটাকে আরও ভালো করার দায়িত্ব নিচ্ছে। এটাই ছিল জাপানের আসল শক্তি। তো জাপানি টিকিউসি শুধু একটা আইডিয়া ছিল না, এটা ছিল একটা কমপ্লিট সিস্টেম। এর 3টে মেইন পিলার ছিল। প্রথমটা পলিসি ম্যানেজমেন্ট, মানে টপ লেভেল থেকে শুরু করে সবাই একই গোল নিয়ে কাজ করবে। দ্বিতীয়টা ক্রস ফাংশনাল ম্যানেজমেন্ট, মানে এক ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্টের সাথে মিলেমিশে কাজ করবে কোয়ালিটি, কস্ট আর ডেলিভারি ঠিক রাখতে। আর 3 নম্বরটা হলো কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, মানে প্রোডাক্ট তৈরির প্রত্যেকটা স্টেজে কোয়ালিটি চেক করা। এই 3টে পিলার মিলেই জাপানের ইন্ডাস্ট্রির শিরদাঁড়া সোজা করে দিয়েছিল। আর এর রেজাল্ট ছিল অবিশ্বাস্য। এতটাই যে ডক্টর জুরান নিজেই জাপানের এই সাফল্য দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি এর নাম দিয়েছিলেন দ্য কোয়ালিটি রেভলিউশন বা গুণমান বিপ্লব। ভাবুন, যে গুরু শেখাতে এসেছিলেন তিনি ছাত্রের কাজে মুগ্ধ হয়ে এমন একটা নাম দিচ্ছেন। এটা ছিল একটা বিরাট অ্যাচিভমেন্ট। তো এবার আমরা গল্পের শেষ পর্বে চলে এসেছি, আর এই পর্বে এসে পুরো খেলাটাই ঘুরে যায়। যে জাপান একদিন ছাত্র ছিল, সেই অ্যাপ শিক্ষক হয়ে ওঠে, আর তাদের কোয়ালিটির দর্শন সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? যে জ্ঞান জাপান একদিন আমেরিকা থেকে নিয়েছিল, সেই জ্ঞানটাই তারা আরও উন্নত করে আমেরিকাকেই ফেরত দিতে শুরু করল। একেই বলে রিভার্স এক্সপোর্ট। জাপানের টিকিউসি সিস্টেম এতটাই সফল হয়েছিল যে আমেরিকা, ইউরোপ সবাই এটা শেখার জন্য ঝাঁপিয়ে পড়ল। জাপানের ইম্প্যাক্ট কতটা ছিল সেটা এই চার্টটা দেখলেই বোঝা যায়। জাপানের ডেমিং প্রাইস চালু হয়েছিল 1951 সালে, আর তার অনেক পরে 1987 সালে আমেরিকায় আর 1991 সালে ইউরোপে যে বড় বড় কোয়ালিটি অ্যাওয়ার্ডগুলো চালু হয়, সেগুলোর মডেল কিন্তু ছিল এই ডেমিং প্রাইস। এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে? তবে এখানেই গল্প শেষ নয়। সময়ের সাথে সাথে সবকিছুই বদলায়। টিকিউসিও বদলালো, এর নাম হয়ে গেল টিকিউএম, মানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এর কারণ হল কোয়ালিটির ধারণাটা আরও বড় হয়ে গিয়েছিল, আরও নতুন নতুন চ্যালেঞ্জের সাথে যুক্ত হয়েছিল। আর আজকের দিনে টিকিউএম-এর ফোকাস আরও অনেক বড়। এখন শুধু ভালো প্রোডাক্ট বানালেই হবে না। কাস্টমার খুশি কিনা, এমপ্লয়িরা ভালো আছে কিনা, সমাজের প্রতি কোম্পানির দায়িত্ব কী, এমনকি পরিবেশের ওপরের কী প্রভাব পড়ছে, সবকিছুই এখন কোয়ালিটির অংশ। মানে কোয়ালিটির আইডিয়াটা এখন অনেক কম্প্রিহেন্সিভ। তাহলে পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? জাপান দেখিয়ে দিয়েছে যে কোয়ালিটির ওপর ফোকাস করলে একটা ধ্বংস হয়ে যাওয়া দেশও ঘুরে দাঁড়াতে পারে, বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। তারা 20 শতকের জন্য কোয়ালিটির সংজ্ঞা তৈরি করেছিল। এখন প্রশ্নটা হলো, এই 21 শতকে, এই ডিজিটাল যুগে কোয়ালিটি শব্দটার মানে কি হবে? আপনাদের কি মনে হয়? এর উত্তরটাই হয়তো আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে।